আমরা যখন ট্যাবের মধ্যে নামটা পরিবর্তন করতে যাব তখন আমরা এই টাইটেল ট্যাগটা ব্যবহার করব। বাস, হেডের অংশ শেষ। এবার আমরা বডিতে চলে যাব। লিখলাম বডি ট্যাগ। এবার বডি ট্যাগের ভিতরে আমি ধরো একটা হেডলাইন দিতে চাচ্ছি। হেডলাইনটা হচ্ছে H1 দিলাম, সবচেয়ে বড় যে হেডলাইন ট্যাগ। এবার আমি ধরো লিখলাম সাবজেক্ট লিস্ট। এবার আমি যখন রিফ্রেশ করলাম এখানে আমার সাবজেক্ট লিস্ট চলে আসছে। এবার আমি চাচ্ছি ধরো সাবজেক্ট লিস্ট যে লেখাটা আছে এটাকে আমি একটা আন্ডারলাইন করব। তখন কি করতে হবে? আন্ডারলাইন করতে হলে আমাকে ইউ ট্যাগটা ব্যবহার করতে হবে। এবার আমার এই সাবজেক্ট লিস্টটা আমি ইউ ট্যাগের ভিতরে লিখে দিচ্ছি। এবার যখন আমি সেভ করব আমার লেখাটার মধ্যে কিন্তু আন্ডারলাইন চলে আসছে। এবার আমরা লিস্ট তৈরি করতে যাচ্ছি। ধরো 1 2 3 4 5 6 দিয়ে আমরা হচ্ছে তিনটা সাবজেক্টের নাম লিখ। তো 1 2 3 4 যদি থাকে তাহলে সেটা কি লিস্ট? অর্ডার্ড লিস্ট। অর্ডার্ড লিস্ট হলে আমরা লিখবো হচ্ছে ওএল ট্যাগ ব্যবহার করব। ওএল ট্যাগ লিখলাম। ওএল ট্যাগের ভিতরে আমাকে এটা টাইপটা লিখতে হবে, এটার ধরনটা কি। যেহেতু আমি 1 2 3 4 দিতে চাচ্ছি তাহলে আমি লিখবো টাইপ 1। এবার এই ওএল ট্যাগের ভিতরে আমি লিস্ট লিস্ট ট্যাগ ব্যবহার করে আমার অপশনগুলো দিয়ে দিব। এই লিস্ট ট্যাগ একটা দিলাম। এবার এখানে লিখলাম অ্যাকাউন্টিং। তারপরে আবার একটা লিস্ট ট্যাগ দিলাম। এটার মধ্যে লিখতেছি হচ্ছে ফিন্যান্স। এরপর আবার একটা লিস্ট ট্যাগ নিব, Yes. ম্যানেজমেন্ট। এবার দেখো এখানে কিন্তু সিরিয়ালি 1 2 3 করে অ্যাকাউন্টিং ফিন্যান্স ম্যানেজমেন্ট যে জিনিসটাই আমি লিস্টের মধ্যে লিখছি সেটা সিরিয়ালি চলে আসছে। এটা কি বুঝতে পারতেছো? আমরা এরকম কোড শিখছিলাম খাতায় লিখে। এবার আমরা দেখবো আনঅর্ডার্ড লিস্ট কেমনে তৈরি করে। আনঅর্ডার্ড লিস্টের জন্য আমরা দেখছিলাম হচ্ছে ইউএল ট্যাগ ব্যবহার করতে হবে। ইউএল ট্যাগের মধ্যে আবার ধরন আছে তিন In ধরনের। progress. একটা হচ্ছে ডিস্ক, আরেকটা হচ্ছে সার্কেল, আরেকটা হচ্ছে আহ চতুর্ভুজ, সরি স্কোয়ার থাকে। তো এখন ধরো আমি ডিস্ক দিলাম, তাহলে টাইপ দিয়ে লিখবো আমি ডিস্ক। তারপর এখানে আমি আবার লিস্ট আকারে তিনটা পয়েন্ট লিখতে চাই। ধরো কয়েকটা ব্র্যান্ডের নাম লিখলাম। আমি হচ্ছে এখানে তিনটা জুতার ব্র্যান্ডের নাম লিখলাম। তো এখানে আমি যেহেতু ইউএল লিখছি আর টাইপ দিচ্ছি হচ্ছে ডিস্ক, আমার কিন্তু এই ধরনের ফিল আপ করা পয়েন্ট চলে আসছে। এখন যদি আমি এই ডিস্কটাকে চেঞ্জ করে সার্কেল লিখে দিই, একটু খেয়াল করো, যদি আমি সার্কেল লিখে দিই আমার কিন্তু এই পয়েন্টগুলো চেঞ্জ হয়ে গেছে। আবার যদি এখন এই সার্কেলের জায়গায় স্কয়ার লিখি, তারপরে দেখো এগুলা স্কয়ার আকারে হয়ে গেছে। তো এভাবে ইউএল এর মধ্যে টাইপ চেঞ্জ করে আমরা ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবো। এবার আমরা দেখবো হচ্ছে লেখা বোল্ড করে কেমনে। ধরো একটা নর্মাল লেখা লিখলাম, সেটা হচ্ছে ওয়েলকাম টু আইসিটি ক্লাস। নর্মাল একটা লেখা চলে আসছে ওয়েলকাম টু আইসিটি ক্লাস। এখন আমি এই লেখাটাকে বোল্ড করতে চাচ্ছি, তাহলে আমি কোন ট্যাগ ব্যবহার করব? বোল্ড করতে হলে বি ট্যাগ ব্যবহার করব। এই সেম লেখাটাই আমি বি ট্যাগের মধ্যে লিখলাম, আমার লেখাটা বোল্ড হয়ে গেছে। এবার সেম লেখাটাই আমি ইটালিক ভাবে লিখতে চাই, তাহলে আমাকে আই ট্যাগের ভিতরে লিখতে হবে সেম লেখাটাই, এই যে একটু বাঁকা হয়ে গেছে অর্থাৎ ইটালিক হয়ে গেছে।
তারপর আমরা আন্ডারলাইন ট্যাগটা তো দেখছি। তো আমরা যদি ইউ ট্যাগ এখানে ব্যবহার করি, সেম জিনিস এখানে টাইপ করলাম, সেম লেখাটার নিচে আন্ডারলাইন চলে আসছে। এখন কথা হচ্ছে লেখাগুলো সব পাশাপাশি চলে আসছে, আমি নিচে নিচে লিখতে চাই, তাহলে আমি কোনটা একটা ব্যবহার করব? খেয়াল আছে বলো তো? মোস্তাকিম, মোস্তাকিম আসো? ব্রেক ট্যাগ ব্যবহার করব, বিআর। এই যে ব্রেক বিআর ট্যাগটা ইউজ করলাম ওয়েলকাম টু আইসিটি লেখার পরে, আর এই যে বোল্ড লেখা যেটা সেটার আগে। এখন দেখো যদি আমি এটা সেভ করি, লেখাটা নিচে নেমে যাবে। এই যে সেভ করলাম, এতটুকু পর্যন্ত নিচে নেমে গেল। সেম ভাবে যদি আমি প্রত্যেকটার পরেই বিআর ট্যাগটা ইউজ করি, তাহলে প্রত্যেকটাই পরপর নিচে নিচে চলে আসবে। এটা কি সবাই বুঝতে পারতেছো? এবার হচ্ছে আমরা সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্ট দেখবো। এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার, এই ফর্মুলাটা তো সবাই জানি, তাই না? এখন এই স্যার। ফর্মুলাটাই আমরা এখানে লিখবো। ফার্স্টে লিখলাম এ প্লাস বি, এরপর যেহেতু স্কোয়ার দিতে হবে তাহলে আমি সুপারস্ক্রিপ্ট ট্যাগটা ব্যবহার করব। সুপারস্ক্রিপ্ট ট্যাগের মধ্যে টু লিখলাম। দেখো এ প্লাস বি স্কোয়ার চলে আসছে। আর এখানে একদমই গ্যাপ নাই, যেহেতু আমি ব্রেক ট্যাগটা দিলে, আমি আরো কয়েকটা ব্রেক ট্যাগ যদি এই জায়গায় দিয়ে দিই, তাহলে আমার অনেকগুলো লাইন গ্যাপ হয়ে যাবে। এই যে লাইনটা গ্যাপ হয়ে গেল। এবার দেখো এ প্লাস বি, তার উপর সুপারস্ক্রিপ্ট টু ইউজ করলাম, এরপর আবার দিব ইকুয়াল এ, তারপর আবার একটা সুপারস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করব, ইকুয়াল এ স্কোয়ার চলে আসছে। তারপর আবার লিখতে চাচ্ছি প্লাস, স্পেস দিলাম টু এ বি প্লাস বি, এবার সেভ করলাম। এতটুকু চলে আসলে এবার বি এর উপর আমরা আবার একটা স্কোয়ার দিতে চাই, তাহলে আবার এখানে একটা সুপারস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করলাম। তাহলে আমার লেখাটা অলরেডি চলে আসলো, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আমরা খাতায় যে লেখাটা লিখছি সেই কোডটা এখানে লেখা হলো। এরপর আমরা হচ্ছে পানির সংকেত লিখতে চাই। পানির সংকেত হচ্ছে এইচ টু ও। এইচ লিখলাম, টুটা একটু ছোট আকারে নিচে থাকবে, নিচে থাকা মানে আমাদেরকে সাবস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করতে হবে, এসইউবি। এসইউবি ট্যাগ লিখলাম, তারপরে ওই এসইউবি ট্যাগের ভিতরে টু লিখলাম। দেখো এইচ এর পাশে ছোট করে টু চলে আসছে, তারপরে একটা ও লিখে দিলাম, এইচ টু ও চলে আসলো। এখন যদি আবার আমি এই দুইটা লাইনের মাঝখানে যদি এই যে এখানে আমার সূত্রটা আর পাশেই একদম এইচ টু ও চলে আসছে, আমি লাইনে একটা ব্রেক দিতে চাচ্ছি, তাহলে একটা বিআর ট্যাগ ব্যবহার করবো, তাহলে লাইনটা ব্রেক হয়ে যাবে। সেম ভাবে যদি এইচ টু এসও ফোর এই সংকেতটা লিখতে চাই, তাহলে ফার্স্টে লিখবো এইচ, তারপরে টু যেহেতু নিচে হবে তাহলে আমাকে একটা সাবস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করতে হবে, সেটার মাঝখানে টু লিখলাম, এইচ টু হয়ে গেল। তারপরে এস ও লিখতে হবে, ক্যাপিটাল লেটার এস ও লিখলাম। ফোরটা আবার ছোট হবে, তার মানে ফোরটাকে সাবস্ক্রিপ্ট ট্যাগের ভিতরে লিখতে হবে। সাবস্ক্রিপ্ট ট্যাগ লিখলাম, এটার ভিতরে এবার ফোর লিখলাম, আমার এইচ টু এসও ফোরটা এখানে চলে আসলো। এবার আমরা একটু অ্যাট্রিবিউট সম্পর্কে জানবো। এখানে যেমন এই যে ওএল ছিল, ওএল হচ্ছে যে আমার এই অর্ডার লিস্টটা, ওএল হচ্ছে আমার এই অর্ডার লিস্টটা। এটাকে আমি হচ্ছে বাম পাশে তো লেখা আসছে, আমি লেখাটাকে বামে না লিখে মাঝ বরাবর লিখতে চাইতেছি। তাহলে আমি কি করব? যখন আমি ডান পাশ বাম পাশ চেঞ্জ করতে চাবো, তখন আমাকে অ্যালাইন ইউজ করতে হবে। অ্যালাইন হচ্ছে একটা অ্যাট্রিবিউট বা বৈশিষ্ট্য। ধরো এই ওএল ট্যাগের মাঝখানে আমি লিখলাম অ্যালাইন সেন্টার, তাহলে হচ্ছে আমার এই ওএল এর যতগুলা অংশ আছে সেটা সেন্টার বরাবর চলে আসবে। এখন আমাকে লিস্ট গুলার মাঝখানে আবার অ্যালাইন ইউজ করতে হবে, তাহলে নাম্বার গুলা সহ সব সেন্টারে চলে আসবে। এবার
ধরো আমার এখানে 1 2 3 দিয়ে তো সাবজেক্ট গুলা লিখা, 1 2 3 না দিয়ে রোমান সংখ্যা দেওয়া থাকে। তাহলে কি করব? তাহলে একটা আই লিখবো। আই লিখলে, ছোট হাতের যদি আই লিখি বা বড় হাতের আই লিখি, তাহলে সেটা রোমান সংখ্যায় চলে আসবে। আবার যদি বড় হাতের একটা এ, ক্যাপিটাল লেটার এ দিয়ে সেভ করি, সিরিয়ালি এ বি সি ও চলে আসবে। এটি কি সবাই বুঝতে পারতেছো? জি স্যার। এটা কি মিউট হয়ে গেছে ভাইয়া? কথা শোনা যাবে না। আচ্ছা, আমরা কি লাস্ট টাইম ইমেজ ট্যাগ পড়ছিলাম? তোর ভিডিও না? না, এই যে এটাই করবো। অনুমোদন করিস না, এটা তো তোর ভিডিও নাকি? মোস্তাকিম, আমরা কি ছেলে ইমেজ ট্যাগ পড়ছিলাম? জি স্যার। ইমেজ ট্যাগ পড়ছিলাম। না স্যার। ইমেজ ট্যাগ আমরা পড়ছিলাম। এখন যখন আমরা এই ওয়েবসাইটে একটা ছবি অ্যাড করতে চাবো, তখন আমাদেরকে ইমেজ ট্যাগ অর্থাৎ আইএমজি ব্যবহার করতে হবে। আইএমজি কোনো এন্ড ট্যাগ নাই সবগুলোতে। যেমন এই যে আমরা শুরু করি, ইউ দেখো শুরু করছিলাম শেষ করছি, আই ট্যাগও শুরু করছি এদিকে শেষ করছি। কিন্তু ব্রেক ট্যাগ যেরকম কোনো শেষ নাই, সেরকম হচ্ছে ইমেজ ট্যাগটারও কোনো এন্ড ট্যাগ নাই। ওকে, এটার মধ্যে এখন ইমেজের মধ্যে আমাদেরকে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়, সেটা হচ্ছে এসআরসি বা সোর্স। যে আমি যে ছবিটা অ্যাড করব, সেটার সোর্সটা কি। ধরো আমার এই যে এখানে একটা ছবি আছে, এই ছবিটাকে আমি আমার ওয়েব পেজে অ্যাড করতে চাই। এই ছবিটার নাম কি? দেখো, ছবিটার নাম দেওয়া আছে picture.jpg। এখন যেহেতু আমি এই ছবিটাকে আমার ওয়েবসাইটে দেখাইতে চাবো, তাহলে আমি কি করব? ফার্স্টে ইমেজ ট্যাগ ব্যবহার করলাম। ইমেজ ট্যাগ ব্যবহার করার পরে সোর্স যেটা, সেখানে আমাকে ওই ছবির নামটা লিখতে হবে। ছবির নাম ছিল picture.jpg। picture.jpgটা আমি লিখলাম। এই যে ছবিটা আমার ওয়েবসাইটের সাথে সাথেই চলে আসলো। এখন কথা হচ্ছে, আমার লেখাগুলো ছোট ছোট, কিন্তু আমার ছবিটা অনেক বড় সাইজের হয়ে গেছে। আমার মন মতো হয়নি, তো আমার ছবির সাইজটা আমি রিশেপ করতে চাচ্ছি। তো ছবির সাইজটা যদি আমি রিশেপ করতে চাই, আমাকে কি করতে হবে? ছবির দুইটা ব্যাপার থাকে, একটা হচ্ছে হাইট। ছবির হাইট আমি দিয়ে দিলাম হচ্ছে 160 পিক্সেল। লাস্ট দিন আমরা মনে ইমেজ ট্যাগ করছিলাম। তারপর হচ্ছে এটার প্রস্থ নির্ধারণ করব। প্রস্থ আমি দিয়ে দিলাম হচ্ছে 90 px। এবার যদি সেভ করি, তাহলে আমার ছবিটা ছোট এই হয়ে আসলো, কিন্তু ছবিটা তো বেশি ছোট হয়েছে। কনজেস্টেড হয়ে গেছে। তাহলে আমাকে একটু চেঞ্জ করতে হবে। সেটা হচ্ছে হাইট দিব হচ্ছে 90, আর প্রস্থ যেটা সেটা দিব হচ্ছে 160। এবার আমার ছবিটা একটা পারফেক্ট শেপে চলে আসছে। এই জিনিসটা কি বুঝতে পারতেছো? জি স্যার। তাহলে ইমেজ ট্যাগের মধ্যে আমরা ফার্স্টে সোর্স দিব, হাইট দিব, তারপরে উইডথ দিব। এরপর আমরা একটা প্রশ্ন হচ্ছে হাইপার লিঙ্ক, কিভাবে এক পেজ থেকে আমি আরেক পেজে যাইতে পারবো। ধরো আমি এখানে একটা লিঙ্ক অ্যাড করতে চাচ্ছি। লিঙ্ক অ্যাড করতে হলে আমাকে কোন ট্যাগ ব্যবহার করতে হবে? এ ট্যাগ ব্যবহার করতে হবে। একটা এ ট্যাগ নিয়ে নিলাম। এ ট্যাগের ভিতরে রেফ থাকে, HREF। এটা বলতে বোঝায় রেফারেন্স, যে আমি কি অ্যাড করতে চাচ্ছি। ধরো আমি হচ্ছে চ্যাট জিপিটি, আমি চ্যাট জিপিটিটা এখানে অ্যাড করব। চ্যাট জিপিটির লিঙ্কটা আমি এখান থেকে কপি করে নিলাম। তারপরে এই রেফারেন্সে আমি ওই লিঙ্কটা পেস্ট করে দিলাম।
তারপর আমি এই জায়গায় লিখে দিলাম ওপেন সাউন্ড চ্যাট জিপিটি। অ্যালাইন দিলাম সেন্টার, মানে মাঝ বরাবর আমার ওপেন চ্যাট জিপিটি লেখা থাকবে, যেটা একটা লিংক থাকবে। ওটাতে আমি ক্লিক করলে আমাকে অন্য একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। তো এখানে আমাদের একটা লেখা চলে আসছে, লিংক আকারে থাকলে কিন্তু এরকম নীল রঙের আন্ডারলাইন করা থাকে। তো এই লিঙ্কটাতে যদি আমি ক্লিক করি, আমাকে চ্যাট জিপিটির ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। যে পেজটা আমি ওখানে নিয়েছিলাম ওই জিনিসটা এখানে চলে আসছে। তাহলে যখন আমরা লিঙ্ক অ্যাড করতে যাবো তখন আমাদেরকে এই ট্যাগটা ব্যবহার করতে হবে। এই ট্যাগের মধ্যে আমরা একটা রেফারেন্স দিব। রেফারেন্সের ভিতরে থাকবে আমি যে ওয়েবসাইটটা অ্যাড করতে চাচ্ছি সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে থাকবে রেফারেন্সে। তারপর আমি অ্যালাইন বলতে হচ্ছে ডানে দিব বামে দিব না মাঝখানে রাখবো সেটা। তারপর আমি আমার লেখাটা লিখবো, যে ওপেন চ্যাট জিপিটি লিখছি, ওপেন চ্যাট জিপিটি লেখাটা এই কারণে আসছে কারণ আমি এই ট্যাগের ভিতরে ওপেন চ্যাট জিপিটি লিখছি। এখানে আমি যা লিখতাম, যদি আমি মুস্তাকিমের নাম লিখতাম তাহলে মুস্তাকিমের নাম চলে আসতো। আর চাইলে মুস্তাকিমের ফেসবুক আইডি এখানে দিয়ে দিতে পারতাম, তাহলে এটা ক্লিক করলে মুস্তাকিমের ফেসবুক আইডি ওপেন হয়ে যেত। লিঙ্ক কিভাবে অ্যাড করে সেটা আমরা দেখলাম। এটা কি বুঝতে পারছো? বুঝতে পারলে স্টিকার টাইপ কিছু আছে মনে হয়, লাইকটা বাটনটা ক্লিক করে দাও, তাহলে বুঝতে পারবো। বা মেসেজে জানাও যদি কেউ না বুঝে থাকে। স্যার প্রথম থেকে তো আমরা দেখি নাই ঠিকভাবে, আহ, আবার যদি রিপিট করতেন। তুমি কি সাবেরা? হ্যাঁ স্যার। কতটুক দেখছো? স্যার এই যে লাস্টের এইটুক আর মাঝখান থেকে একটু দেখছিলাম, কিন্তু প্রথম থেকে দেখা হয়নি। আচ্ছা, ফার্স্টে যেটা করছি সেটা হচ্ছে সাবজেক্ট লিস্ট লেখা আছে ফার্স্টে। সাবজেক্ট লিস্ট যখন আমি লিখতে চাবো, আর তারপরে আছে এখানে এবিসি লেখা, তিনটা সাবজেক্টের নাম। তো ফার্স্ট আমি কি করলাম, ফার্স্ট আমি এই যে বডি ট্যাগ ওপেন করলাম। বডি ট্যাগের মধ্যে আমি একটা হেডলাইন লিখলাম এইচ ট্যাগ দিয়ে, H1। সেখানে মাঝখানে লিখলাম আমি হচ্ছে সাবজেক্ট লিস্ট, এই যে এই লাইনটা। জি। তারপরে আমি একটা ইউ ট্যাগ ব্যবহার করছি, কারণ এই সাবজেক্ট লিস্টের মধ্যে আন্ডারলাইন করা আছে। এটুকু বোঝা যাচ্ছে? যদি আমি ইউ জি ট্যাগটা এই জি যে স্যার। স্যার। মুছে দেই, ধরো আমি ইউ ট্যাগটা দিলাম না, ইউ ট্যাগ যদি মুছে দিই তাহলে আমার এই অটোমেটিক এখান থেকে আন্ডারলাইনটা চলে গেছে। তাহলে আন্ডারলাইন দিতে হলে আমাকে একটা ইউ ট্যাগ ব্যবহার করতে হবে। আচ্ছা। আমি আন্ডারলাইনটা দিয়ে নিলাম। তারপরে এখন হচ্ছে আমার এখানে তিনটা সাবজেক্ট দেওয়া আছে, সাবজেক্ট গুলো হচ্ছে এ বি সি। তাহলে আমি এবিসি থাকলে কি হয়, এটা হচ্ছে একটা অর্ডার্ড লিস্ট। অর্ডার্ড লিস্টের জন্য যে ট্যাগটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ওএল ট্যাগ। এই যে ওএল ট্যাগটা আমরা ইউজ করছি, ওএল ট্যাগের মধ্যে এখন এটার ধরনটা দিতে হবে। এটা হচ্ছে এবিসি আকারে লেখা, তাই আমি টাইপে দিছি এ, যার কারণে তারপর হচ্ছে সিরিয়ালি লিস্ট, অ্যাকাউন্টিং লিস্ট ট্যাগ ব্যবহার করে ফিনান্স, তারপর লিস্ট ট্যাগ ব্যবহার করে ম্যানেজমেন্ট, তিনটা সাবজেক্ট লিখছি। এরপর ওএল ট্যাগটা ক্লোজ করে দিছি, যার কারণে আমার এই তিনটা অংশ চলে আসছে। ধরো আমি যদি এখন এ এর জায়গায় আই দিতাম, আই দিয়ে সেভ করলে দেখো রোমান সংখ্যায় 1 2 3 চলে আসছে। তারপরে যদি নর্মাল 1 দিতাম তাহলে সিরিয়ালি 1 2 3 চলে আসছে। 1 রোমান সংখ্যায় 1, তারপর হচ্ছে এ ধরনের যেটাই দিব সেই অনুযায়ী সিরিয়ালি আমার অর্ডার লিস্ট চলে আসবে। যেমন ছোট হাতের এ দিলাম, এখন ছোট হাতের এবিসি চলে আসছে। এই জিনিসটা কি বুঝতে পারতেছো এখন? জি স্যার। আচ্ছা, এখন দেখা গেল যে এই এবিসি না দিয়ে কোনোভাবে এখানে শুরু করছে হচ্ছে ডি থেকে, DEF লেখা আছে, শুরুটাই হয়েছে ডি থেকে। তাইলে আমরা কি করব? তাহলে আমরা লিখবো হচ্ছে টাইপ এ, ধরন তো এবিসি তাই টাইপ থাকবে এ। আর একটা লিখবো হচ্ছে স্টার্ট, শুরু হবে কোত্থেকে, শুরু হবে 4 নাম্বারটা থেকে। তা এ এর 4 নাম্বারটা কি, এ এর 4 নাম্বারটা হচ্ছে ডি, এবিসি এর 4 নাম্বার তো ডি, তাই না? তাই যখন DEF বা এরকম কোনো কিছু লেখা থাকবে, ফার্স্টে আমি লিখবো ওএল, ওইটার টাইপ লিখবো, তারপর স্টার্ট দিয়ে লিখবো কত থেকে শুরু হবে। এই জিনিসটা কি বুঝতে পারতেছো? যদি ই থেকে শুরু হ্যাঁ হইতো স্যার। তাহলে আমি 4-এর জায়গায় আবার 5 দিতাম, এই যে 5 দিলাম, 5 দিলে ই থেকে শুরু হয়েছে। চলে আসবে।
এটা গেল। তারপর হচ্ছে রোমান সংখ্যার কথা বলছিলাম, বড় হাতের একটা আই দিই, আই দিয়ে যদি সেভ করি 1 2 3 চলে আসছে। এখানেও যদি আবার স্টার্টের জায়গায় 3 দিলাম, তাহলে আমার 3 থেকে শুরু হয়েছে। এই জিনিসটা কি সবাই বুঝতে পারতেছো? জি স্যার। ওকে, এরপরে হচ্ছে পুমা, নাইক, অ্যাডিডাস, তিনটা কোম্পানির নাম লেখা আছে, সেটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্টে। তাহলে আমি কি করলাম, হ্যাঁ। ইউএল লিখলাম, আনঅর্ডার্ড এর জন্য ইউএল ট্যাগটা লিখলাম। টাইপ ধরনটা কি হবে, এখানে স্কোয়ার আকারে আছে, তাই আমি টাইপ দিছি হচ্ছে স্কোয়ার। এরপরে যেহেতু আমার লিস্ট 3টা পয়েন্ট আছে, তাই 3টা এরকম লিস্ট ট্যাগ ব্যবহার করে 3টা অপশন খালি লিখে দিছি। এরপর ইউএল ট্যাগটা ক্লোজ করে দিছি, যার কারণে আমার এই অংশটুকু দেখাইছে। এটা কি বুঝতে পারতেছো? এবার যদি স্কোয়ারের জায়গায় ডিস্ক লেখা থাকতো, তাইলে এই স্কোয়ার গুলা দেখো চেঞ্জ হয়ে যাবে, স্কোয়ার গুলা গোল হয়ে যাচ্ছে, ফিল আপ করা গোল। তারপর আবার ডিস্কের জায়গায় যদি সার্কেল লেখা থাকতো, তারপর শেপ গুলা চেঞ্জ হয়ে গেছে, সার্কেল আকারে হয়ে গেছে। তারপরে যেটা লিখছিলাম, লেখা আছে হচ্ছে ওয়েলকাম টু আইসিটি ক্লাস, 4 টাইপের। একটা হচ্ছে নর্মালি লেখা আছে, এই যে আমি এখানে নর্মালি ওয়েলকাম টু আইসিটি লিখছি, এটার কারণে এটা দেখাচ্ছে। তার পরবর্তী লাইনে লেখাটা একটু বোল্ড কর। বোল্ড করার জন্য আমরা কোন ট্যাগ ব্যবহার করি? বি ট্যাগ। এই যে বি ট্যাগ লিখছি, বি ট্যাগের মধ্যে আমি ওয়েলকাম টু আইসিটি ক্লাসটা লিখছি, যার কারণে আমার লেখাটা বোল্ড হয়ে গেছে। তারপর 3 নম্বরে যে লেখাটা আছে সেটা একটু বাঁকা, ইটালিক স্টাইলে লেখা। ইটালিক স্টাইলে যদি আমি লিখতে চাই, আমাকে আই ট্যাগ ব্যবহার করতে হবে। আমি যখন এই আই ট্যাগের মাঝখানে লেখাটা লিখছি, আমার লেখাটা ইটালিক স্ট্যান্ডার্ডে হয়ে গেছে। তারপরে হচ্ছে ওয়েলকাম টু আইসিটি দিয়ে আবার আন্ডারলাইন করা। আমি ইউ ট্যাগের মধ্যে লেখাটা লিখছি, যার কারণে আমার লেখাটা আন্ডারলাইন হয়ে গেছে। এরপরে হচ্ছে ফর্মুলা লেখা, একটা এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এই ফর্মুলাটা যখন আমি লিখতে যাবো, আমাকে হচ্ছে সুপারস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করতে হবে, যেহেতু উপরের পাওয়ার হিসেবে নাম্বার লিখতে গেলে সুপারস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করতে হয়। আর যখন এই নিচে ছোট আকারে লিখতে যাবো, তখন আমাকে সাবস্ক্রিপ্ট ট্যাগটা ব্যবহার করতে হবে। তো যখন আমরা সূত্রটা লিখতে যাবো, ফার্স্টে আমাকে লিখতে হচ্ছে এ প্লাস বি, এই যে ব্র্যাকেট দিয়ে এ প্লাস বি লিখছি। তারপরে উপরে 2 আছে, যার কারণে সুপারস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করে এটার মাঝে 2 লিখছি। এটুক লিখার পরে ইকুয়াল এ দিয়ে আবার সুপারস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করছি, যার মাঝখানে 2 লিখছি, যার কারণে এ স্কোয়ারটা চলে আসছে। এরপরে আবার প্লাস 2ab প্লাস বি লিখছি। এরপরে বি এর পরে, যেহেতু বি এর উপরে একটা 2 আছে, তাই বি এর পরে গিয়ে সুপারস্ক্রিপ্ট ব্যবহার করে আমরা একটা 2 লিখছি, যাতে সেটা পাওয়ার হিসেবে আসে। যদি আমি সুপারস্ক্রিপ্ট একটা বাদ দিয়ে দিই, দেখো বি এর উপরে যে 2 ছিল সেটা এখন আর নাই। সুপারস্ক্রিপ্টের জায়গায় যদি আমি আবার সাবস্ক্রিপ্ট দিয়ে 2 লিখি, তাহলে লেখাটা বি এর নিচে চলে আসছে। কিন্তু সূত্র অনুযায়ী তো আমাকে বি এর উপরে দিতে হবে, তাহলে আমরা সুপারস্ক্রিপ্ট একটা ব্যবহার করব। এই যে আবার উপরে চলে আসছে। পরবর্তী লাইনে ছিল হচ্ছে H2O, পানির সংকেত আমরা লিখতে চাই। যেহেতু নিচে 2, তার মানে আমাকে সাবস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করতে হবে। তাহলে ফার্স্টে লিখছি এইচ, তারপরে সাবস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করে সেটার মধ্যে 2 লিখছি, যেহেতু 2টা নিচে। তারপরে আবার নর্মালি ও লিখছি। এরপরে H2SO4 লিখা। H2SO4 সংকেতটা যেহেতু লিখতে চাচ্ছি, আমাকে ফার্স্টে এইচ লিখতে স্যার হবে। আপনার কথা তো ঠিক বুঝতে পারতেছি না, সাইডে সাউন্ড আসতেছে। এই মাইক কারণ স্যার এই হ্যাঁ। সাবের ভয়েস মাইকে আওয়াজ হচ্ছে। না। আমাদের তো সমস্যা হচ্ছে না, তাহলে আমার আচ্ছা স্যার, আর একটু জোরে বলেন। H2O পানির সংকেত লিখবো আমরা এখন, ঠিক আছে? H2O লেখার জন্য ফার্স্টে এইচ লিখবো। তারপরে হচ্ছে যেহেতু 2টা নিচে, তার জন্য আমরা সাবস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করব। সাবস্ক্রিপ্ট ট্যাগের মধ্যে 2 লিখবো, কারণ এখানে 2টা নিচে আছে। নিচে যখনই লিখতে চাবো, তখনই আমাকে এসইউবি বা সাবস্ক্রিপ্ট ট্যাগটা ব্যবহার করতে হবে। এরপর আবার H2SO4 লেখা আছে, H2SO4টা লিখতে চাইলে নিচে কি কি আছে, 2 আর 4 নিচে আছে, তার মানে আমি 2 আর 4টাকে সাবস্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লিখবো। ফার্স্টে এইচ লিখলাম, তারপরে সাবস্ক্রিপ্ট ট্যাগ দিয়ে সেটার মধ্যে 2 লিখলাম। এরপরে আবার এসও, নর্মালি এসও লিখলাম। এরপর আবার একটা সাবস্ক্রিপ্ট ট্যাগ লিখে সেটার মধ্যে 4 লিখলাম, সাবস্ক্রিপ্ট ট্যাগটাকে ক্লোজ করে দিলাম। 2 আর 4 কে আমি সাবস্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লিখলাম।
তারপর আমরা একটা ছবি অ্যাড করছি। পিকচার অ্যাড করতে হলে আমাদেরকে, এটা কি দেখছো সাবেরা, ছবি অ্যাড করাটা দেখছিলা? স্যার এটা দেখছিলাম। আচ্ছা, তুমি তোমার মাইকটা একটু মিউট করে রাখো। আফরোজা ইয়াসমিনের শব্দ আসতেছে। জি স্যার, তারপর বলো। হ্যাঁ, ইয়াসমিনেরটা থেকে আসতেছে শব্দ। আচ্ছা, এরপর হচ্ছে পিকচার, একটা ইমেজ আমি অ্যাড করতে চাচ্ছি। তো আমার, আচ্ছা এখন হচ্ছে আমি ইমেজটা একটা ব্যবহার করব, যেহেতু ছবি একটা অ্যাড করতে চাচ্ছি। আমার ধরো এই ইমেজটা একটা নাই, এটাকে আমি মুছে দিই। এখানে এখন কোনো ছবি নেই, আমি একটা ছবি অ্যাড করতে চাচ্ছি। আমি যদি ছবি অ্যাড করতে চাই, তাহলে আমাকে হচ্ছে ইমেজ ট্যাগ ব্যবহার করতে হবে। ইমেজটাকে হচ্ছে আইএমজি, আইএমজি লিখলাম। আইএমজি লিখার পরে এখানে আমার একটা অ্যাট্রিবিউট থাকবে, সেটা হচ্ছে সোর্স। এবার সোর্সে আমি কি দিব? সোর্সে হচ্ছে আমাকে ছবিটার নাম লিখতে হবে। এই যে এই ছবিটা আমরা অ্যাড করতে চাচ্ছি, ছবিটার নাম হচ্ছে পিকচার ডট জেপিজি। তো এই নামটাই আমি এখানে লিখে দিব। লিখলাম আমি পিকচার ডট জেপিজি। তাই যখন পিকচার ডট জেপিজিটা লেখার পরে আমার ছবিটা এখানে চলে আসছে, বাট ছবিটা অনেক বিশাল সাইজের চলে আসছে। আমি যেরকম চাচ্ছি ওরকম আসে না, আমি ছবিটাকে আরো ছোট করতে চাই। তাহলে আমাকে যে কাজটা করতে হবে, আমি হচ্ছে ছবির লেন্থ বা হাইট চেঞ্জ করব। তাহলে আমি এই জায়গায় লিখলাম হাইট। হাইট আমি দিতে চাচ্ছি হচ্ছে 90 পিক্সেল। হাইট 90 পিক্সেল দিলাম। আর প্রস্থ যেটা উইথ, উইথ আমি চাচ্ছি হচ্ছে 180 দিতে। এই যে এখানে আমার দৈর্ঘ্য 180 আর প্রস্থ 90 হয়ে গেছে। আর ছবিটাও আমার শেপ মতো চলে আসছে। এটা কি বোঝা গেছে? তাহলে ইমেজ ট্যাগের মধ্যে আমরা হাইট আর উইথ ব্যবহার করতে পারবো। এরপর হচ্ছে লিঙ্ক অ্যাড করা। লিঙ্ক অ্যাড করার জন্য আমরা এ ট্যাগ ব্যবহার করব। এখানে হচ্ছে এ ট্যাগের মধ্যে আমাদেরকে একটা অ্যাট্রিবিউট লিখতে হয়, সেটা হচ্ছে HREF। এটা বলতে বোঝায় রেফারেন্স, যে আমি এক পেজের সাথে যখন অন্য একটা পেজকে কানেক্ট করব, তো কোন পেজটাকে কানেক্ট করতে চাচ্ছি, যে পেজটাকে, সেটার লিঙ্কটা আমাকে এখানে প্রোভাইড করতে হবে। যেমন আমি এই যে এই জায়গাটায় ফার্স্টে লিখছি এ, তারপর লিখছি HREF রেফারেন্স, এরপর লিখছি চ্যাট জিপিটির ওয়েবসাইটের লিঙ্কটা। তারপরে লিখে রাখছি হচ্ছে অ্যালাইন সেন্টার। অ্যালাইন বলতে বোঝাচ্ছে কি ডানে বামে উপরে নিচে কোথায় লিখব, সেটা জাস্ট পজিশনটা বুঝায়। তারপর আমি নাম লিখে রাখছি মোস্তাকিমের। এরপরে ট্যাগটা ক্লোজ করছি। এবার আমার এখানে যে জিনিসটা দেখাবে সেটা হচ্ছে মোস্তাকিম লেখা দেখাবে, এই যে মোস্তাকিম লেখা দেখাচ্ছে।
এটা একটা লিঙ্ক। আমি যদি মোস্তাকিম লেখাটার মধ্যে ক্লিক করি তাহলে আমাকে চ্যাট জিপিটিতে নিয়ে যাবে। এই যে দেখো, আমি যদি ক্লিক করি চ্যাট জিপিটি ওপেন হয়ে গেল। তো এভাবে আমরা হচ্ছে একটা ওয়েবসাইটের সাথে আরেকটা ওয়েব পেজ কানেক্ট করতে পারবো। এরপর আমরা দেখবো হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফ ট্যাগ হচ্ছে নর্মালি আমরা হাবিজাবি যাই লিখি সেগুলো সবই হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। এই যে এই যা যা আমি এতক্ষণ লিখছি এগুলোকে আমরা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে লিখতে পারতাম। তো প্যারাগ্রাফ ট্যাগ মানে তুমি জাস্ট নর্মালি সিরিয়ালি লিখে যাবা, ওখানে কোনো ব্রেক ট্রেক হবে না, সবকিছু নর্মালি চলতে থাকে। এই এটা বাদে আর কোনো ট্যাগ আছে যেটা আমরা খাতায় লিখছিলাম এখন দেখা হয়নি? একটু দেখে বলো তো মুস্তাকিম বা সাবেরা। খাতায় ট্যাগ করানো হয়েছে এখন আমরা দেখি নাই। আমরা মনে হয় আরেকটা ট্যাগ দেখছিলাম যে এইচ ট্যাগ, যেটা হেডলাইনের যে ট্যাগ আছে সেটা H1 থেকে H6 পর্যন্ত থাকে। তো সেটা কিভাবে কাজ করে ওটা একটু দেখা দিচ্ছি। H1 ট্যাগ লিখলাম, এরকম 6। আচ্ছা, আমরা H1 হেডলাইন ট্যাগটা দেখতেছিলাম, এটা হচ্ছে H1 থেকে H6 পর্যন্ত আছে। তো H1 থেকে H6 পর্যন্ত আমি ট্যাগটা লিখছি, তারপরে সেখানে হচ্ছে এই লেখাটা লিখলাম। তো এই লেখাটা লেখার কারণে দেখো এই পাশে ছবিগুলো চলে আসছে, সেটা কি ওয়েলকাম টু আইসিটি লেখাটা একবার সবচেয়ে বড় হয়েছে, তারপর হচ্ছে সিরিয়ালি স্টেপ বাই স্টেপ ছোট হয়ে আসছে। তাহলে আমরা যখন হেডলাইন ট্যাগটা ব্যবহার করব, H1 ট্যাগ হচ্ছে সবচেয়ে বড়, তারপরে 2 3 4 5 6 যেটা হচ্ছে সিরিয়ালি এক স্টেপ এক স্টেপ করে ছোট হয়ে আসবে। এটা কি আমরা ক্লাসে দেখছিলাম? যারা দেখো নাই জি তারা স্যার। একটু দেখে নাও, না বুঝলে জিজ্ঞেস করো। হেডলাইন ট্যাগ সবচেয়ে বড়টা হচ্ছে H1। H1টা দিলে যে এরকম বড় করে লেখা আসছে, আমি ধরো H2টা এখন মুছে দিচ্ছি। H2টা যদি মুছে দিই মাঝখানেরটা চলে গেল, আবার লাস্টেরটা যদি মুছে দিই এখন লাস্টেরটাও চলে যাবে, আবার লাস্টেরটা চলে আসছে। তো H1 থেকে H6 পর্যন্ত এগুলা বোঝাচ্ছে যে সিরিয়ালি একটা থেকে আরেকটা ছোট হয়ে আসবে। এবার একটু মোস্তাকিম বা সাবার একটু আমাকে বলো কোনটা একটা বাকি আছে, যেটা ক্লাসে করছি এখন দেখিনি। স্যার ক্লাসে যেগুলো করছে করে দেখ পাইছি।
এবার একটা লাস্ট আরেকটা জিনিস দেখা যায়, যেটা এটা নতুন একটা টপিক, সেটা হচ্ছে টেবিল। আমাদের এটা আর সামনে আসবে। সাবেরা তো জয়েন হয় নাই। হ্যাঁ, সাবেরা তো জয়েন হয় নাই। আচ্ছা সমস্যা নেই, রেকর্ড করা আছে, দেখতে পারবে পরে। এখন আমরা চাইতেছি একটা টেবিল বানাইতে। পরবর্তীতে আমাদের এই টপিকটা থাকবে, সেটা হচ্ছে টেবিল। টেবিল বানাইতে হলে আমাদেরকে টেবিল ট্যাগ ব্যবহার করতে হবে। লিখলাম টেবিল ট্যাগ। এবার টেবিলের মধ্যে তিনটা অংশ আছে। একটা হচ্ছে টিএইচ। টিএইচ মানে বুঝাইতেছে, খাতা থাকলে লিখে নাও। টিএইচ মানে হচ্ছে টেবিলের হেডিং। তারপর ওটা হচ্ছে টিআর, টেবিলের রো। তার পরবর্তীটা হচ্ছে টিডি, টেবিলের ডেটা। তো টেবিলটা হচ্ছে রো অনুযায়ী কাজ করবে। ফার্স্টে তুমি একটা রোতে যাবা, সেটার ডেটা লিখবা, ডেটাগুলা লিখবা। তারপর আবার পরবর্তী রোতে যাবা, সেটার ডেটাগুলা লিখবা। ধরো এখানে আমি টেবিল লিখলাম, টেবিল লিখার পরে টেবিলের আমার একটা বর্ডার দিতে হবে। টেবিলের বর্ডার দিলাম 1। তারপর আমি এখানে লিখবো টিআর। টিআর এর ভিতরে লিখবো টিডি। তারপর এখানে ধরো কিছু একটা লিখলাম, সায়েন্স। দেখো আমার নিচে ছোট্ট করে একটা লেখা চলে আসছে, বক্স তৈরি হয়ে গেছে, আর সায়েন্স লেখাটা চলে আসছে। এখন সেম ভাবে টিডি বলতে এক একটা কলাম অনুযায়ী লেখা চলে আসবে। ধরো আরেকটা টিডি লিখলাম, টিআর এর ভিতরে আবার একটা টিডি লিখছি, তারপর আবার একটা টিডি লিখছি, তারপর আবার একটা টিডি লিখছি। 4টা টিডি লিখছি। সেখানে আমি আরেকটা কিছু লিখলাম, ধরো ম্যাথ লিখছি। তারপর একটার মধ্যে লিখলাম আইসিটি। তারপর একটার মধ্যে লিখলাম বাংলা। এবার আমি সেভ করলে পরপর 4টা কলাম অনুযায়ী চলে আসছে। এটা কিন্তু রো অনুযায়ী কাজ করে। রো অনুযায়ী কাজ বলতে বোঝাচ্ছে কি, ফার্স্ট আমি রো অনুযায়ী শুরু করবো, যে এটা একটা রো। আবার দেখাই, দাঁড়াও। দেখো পরপর 2টা চলে আসছে। ফার্স্ট আমি এই রোতে যাব, এই রো অনুযায়ী কাজটা শুরু করব। রোতে শুরু করলাম, ফার্স্টে টিআর দিলাম, টিআর দিয়ে আমি রো চালু করলাম। তারপর আমি টিডি দিয়ে এই বক্সটার ডেটা লিখবো। তারপর আমি পুনরায় আবার টিডি দিয়ে পরবর্তী একটা কলামের অংশটা লিখবো। তারপর আবার টিডি দিয়ে আরেকটা অংশ লিখবো, আবার টিডি দিয়ে আরেকটা অংশ লিখলাম। এই টিডি দিয়ে আমি হচ্ছে বক্সের ভিতরের লেখাগুলা লিখলাম। তারপর আমি আবার এই টিআর ট্যাগটা ক্লোজ করে দিলে আমার এই পুরো রোটাই ক্লোজ হয়ে যাবে। এরপরে পরবর্তী রোতে যখন আমি যাইতে যাব, তখন আমাকে আবার আরেকটা টিআর ট্যাগ ব্যবহার করতে হবে। এই যে আবার একটা টিআর ট্যাগ ব্যবহার করব। তারপর আবার আমি আমার লেখাগুলা লিখবো। তাহলে রো অনুযায়ী আমাকে টেবিলের মধ্যে আগাইতে হবে। ফার্স্টে রো শুরু করব, তারপর আমি রো এর মধ্যে টেবিলের ডেটাগুলা লিখবো। এখন আরেকটা জিনিস দেখো, সেটা হচ্ছে আমার এই টেবিলটার মধ্যে কেমন বর্ডারটা কেমন মোটা হয়ে আছে। আমি যদি সেল স্পেসিংটা 0 দিয়ে দিই, কি 0 দিছি, সেল স্পেসিং। টেবিলের মধ্যে সেল স্পেসিং আছে একটা নাম, সেটা মানে কি যে টেবিলের গ্যাপ গুলাকে কমাই দিবে। আমি দিছি সেল স্পেসিং 0, তাহলে পুরাটা একটা মোটা লাইন হয়ে গেছে। আমি যদি এখানে সেল স্পেসিং জিনিসটা না দিই, এই যে দেখো, মুছে দিলাম, সেল স্পেসিং জিনিসটা দিলাম না, আবার কিন্তু আগের মতো মোটা করে বর্ডার চলে আসছে। কিন্তু যখনই আমি সেল স্পেসিং দিব, দিয়ে সেটাকে আমি ধরো 0 দিয়ে দিছি, তাহলে আমার এটা বর্ডারটা একদম সোজা একটা লাইন হয়ে গেছে। আর যদি আমি বাড়াই দিই, ধরো আমি 5 দিলাম, 0 না দিয়ে 5 দিছি, এই ভিতরের গ্যাপ গুলো আরো মোটা মোটা হয়ে যাবে। তাহলে আমি এখন 0 দিয়ে রাখলাম, আবার আগের মতো হয়ে আছে। তারপর আমি যেটা চাচ্ছি আরেকটা হচ্ছে সেল প্যাডিং। সেল প্যাডিং জিনিসটা বুঝাচ্ছে কি, এই যে সায়েন্স লেখা আছে টেবিলের ভিতরে, পুরো ঘরটা কিন্তু ফিল আপ করে সায়েন্স লেখা। তারপরে আইসিটি লেখা আছে, পুরো ঘরটা ফিল আপ করে আইসিটি লেখা। আমি চাচ্ছি না, লেখাগুলো একটু মাঝ বরাবর থাকবে, চারিদিকে একটু ফাঁকা থাকবে। তখন আমি কি করব, সেল প্যাডিং ইউজ করব। এই সেল প্যাডিং যখন আমি লিখবো, সেটার মধ্যে ধরো এখন দিয়ে দিলাম 5। 5 দিয়ে সেভ করলাম। দেখো আমার লেখাগুলো কিন্তু একটু গ্যাপে গ্যাপে চলে আসছে। এতক্ষণ যেভাবে লেগে লেগে ছিল বর্ডারের সাথে, এখন একটু চারিদিকে গ্যাপ সৃষ্টি হয়ে গেছে, কারণ আমি সেল প্যাডিং ব্যবহার করছি। তার মানে কি, আমি যখন লেখাগুলার এই যে চারিদিকে একটু গ্যাপ রাখতে চাবো, তখন আমাকে সেল প্যাডিং ট্যাগটা ব্যবহার করতে হবে। আমার কথা কি শুনতে পাচ্ছ? জি স্যার। তারপরে হচ্ছে ধরো আমি হচ্ছে এখন এই রোটা,
এই যে এই দ্বিতীয় যে লাইন আছে এটা বাদ দাও, এটা তোমাদের কাছে দেখায় না, আপাতত এইটুকুই। হ্যাঁ, টেবিলটা কিভাবে তৈরি করে এটা বুঝছো? টেবিল ট্যাগ ব্যবহার করব, টেবিলের একটা বর্ডার দিব, সেল স্পেসিং মানে টেবিলের যে বর্ডারটা সেটার ডিস্টেন্স কতটুকু থাকবে সেটা বোঝাচ্ছে, সেটা আমরা 0 দিয়ে রাখছি, তাই আমাদের টেবিলটা এখন একদম একটা সিঙ্গেল লাইনে হয়ে আছে। যদি আমি এটা বাড়ায় দিতাম তাহলে লাইনগুলোর মধ্যে একটা গ্যাপ সৃষ্টি হতো, যেমন আমি এখন দেখো 3 দিলাম, এই যে কিছুটা মোটা হয়ে গেছে, আর 0 দিলে আবার চিকন একটা দাগ লাইন হয়ে গেছে। আবার এরপরে দেখলাম হচ্ছে সেল প্যাডিং। সেল প্যাডিং জিনিসটা কি বোঝায়? আমি যে ডেটাটা ভিতরে লিখছি, সায়েন্স লিখছি, ম্যাথ লিখছি, আইসিটি লিখছি, এই লেখাগুলা বর্ডারের থেকে কিছুটা মাঝখানে লেখা, ঘরটার পুরা মাঝখানে লেখা। আমি যদি সেল প্যাডিং জিনিসটা না দেই, সেল প্যাডিংটা 0 করে দিলাম, তাহলে দেখো পুরাটা একসাথে কনজাস্টেড হয়ে যাচ্ছে। কিন্তু আমি যখন চারিদিকে একটু গ্যাপ রাখতে চাবো তখন আমাকে একটা সেল প্যাডিং ব্যবহার করতে হবে, আর সেটার একটা মান দিতে হবে। আমি এখন মান 5 দিলাম, চারিদিকে কিছুটা গ্যাপ আছে, লেখাটার আশেপাশে কিছুটা গ্যাপ সৃষ্টি হয়েছে। এরপর আমি কি করবো? টেবিলের কাজ শেষ, তারপর আমি টেবিলের রোতে যাব। টেবিল রোতে গিয়ে এই যে টেবিল রো শুরু করলাম, তারপরে টেবিলের ডাটা লিখবো। প্রথম ডাটায় লিখছি সায়েন্স, কলাম অনুযায়ী এগুলো ভাগ হয়ে যাবে। তারপরের টিটিতে লিখছি ম্যাথ, তারপরের টিটিতে আইসিটি, তারপরের টিটিতে বাংলা। এরপর আমি আবার টেবিলের রো ট্যাগটা ক্লোজ করে দিব। এরপরের লাইন যখন লিখতে যাবো তখন আমাকে পরবর্তীতে আবার একটা টেবিল রো বা টিআর ট্যাগ ওপেন করতে হবে। তাহলে টেবিল যখন আমরা বানাবো আমাদেরকে টিআর অনুযায়ী আগাইতে হবে, অর্থাৎ টেবিলের রো অনুযায়ী আগাইতে হবে। এই জিনিসটা কি বুঝতে পারতেছো? আজকের জন্য এইটুকুই। তোমার হচ্ছে আমি রেকর্ডিংটাও দিয়ে দিব, যারা দেখো না বা বুঝতে পারো না এটা আবার একটু দেখে নিবা। আর হচ্ছে এই কোডটা আমি তোমাদেরকে দিয়ে দিতেছি, খাতার মধ্যে এটা লিখে রাখবা, সাথে এই আউটপুট যেটা আসছে সেটাও লিখে রাখবা। বুঝছো? ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।